হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য আধুনিক পদার্থবিজ্ঞানে একটা ক্লাস নিয়ে আসলাম। এটা মোটামুটি 2-3 ক্লাস শেষ করে দিব আমি সংক্ষেপে আর কি। তো তোমরা যারা এই ক্লাসটা আর কি করছো ওয়ান শট হিসেবে বিবেচনা করতে পারো। তো প্রথমে আমি আমার ক্লাস নোটটা দিয়ে শুরু করতেছি। প্রসঙ্গ কাঠামো কাকে বলে তোমরা এটা নিশ্চয়ই তৃতীয় অধ্যায় পড়ে এসেছো, যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এখন প্রসঙ্গ কাঠামো আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং আরেকটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এই জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পর কি হয়, যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাথে ধ্রুব বেগে গতিশীল, যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পর সাপেক্ষে, ধরো তুমি এবং তোমার সাপেক্ষে হচ্ছে তোমার সাইটে আর কি কোনো বস্তু আছে। এখন এই দুইটি বস্তু, তুমি আর এখন ওই বস্তুটি দেখো ধ্রুব বেগে এবং স্থির আছে, এই স্থির থাকাটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এবং অথবা ধরো হচ্ছে একটা বাস, এই বাসের ভিতরে তুমি আছো, এখন বাসটাও যেহেতু গতিশীল তুমিও সেহেতু গতিশীল, সেই রকম মানে ওইটা উদাহরণ ধরেও করা যাবে। যেহেতু দেখো দুইজনে কি ধ্রুব বেগে গতিশীল আছো, এখানে গতির কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক ওই কথাটাই বলছে যে প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাপেক্ষে সাথে ধ্রুববেগে কি হয়, গতিশীল এবং সমবেগে গতিশীল, ধ্রুববেগে গতিশীল হয়, তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। এখন এছাড়াও তুমি কি সংজ্ঞা দিতে পারো? আরেকটা সংজ্ঞা হচ্ছে যে সকল প্রসঙ্গ কাঠামোতে কি হয়, নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। নিউটনের গতিসূত্র আমরা কি পড়েছি? নিউটনের গতিসূত্র হচ্ছে জড় বস্তু মানে হচ্ছে যে কোনো বস্তু যদি স্থির থাকে তো সেই বস্তু স্থির থাকতে চায়, এবং কোনো বস্তু যদি গতিশীল থাকে তো সেই বস্তু গতিশীল থাকতে চায় আর কি। সেই সূত্রটি যদি প্রযোজ্য হয় তবেই নিউটনের গতিসূত্র যদি যে সকল প্রসঙ্গ কাঠামোর উপর প্রযোজ্য হবে সে সকল প্রসঙ্গ কাঠামোকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। এরপর যখন আমরা অজড় প্রসঙ্গ কাঠামোতে যাই তখন হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না, মানে জড় প্রসঙ্গ কাঠামোর বিপরীত, ঠিক বিপরীতে যে সকল প্রসঙ্গ কাঠামো তাদেরকে আমরা অজড় প্রসঙ্গ কাঠামো বলি। তাহলে আমরা যদি সংজ্ঞাটা সুন্দর করে একদম ভালো করে বলি তাহলে সংজ্ঞাটা দাঁড়াবে যে সকল প্রসঙ্গ কাঠামো ধ্রুব বেগে গতিশীল নয়, অর্থাৎ ত্বরণ বিদ্যমান থাকে। কি থাকে? যখনই কোনো বস্তু সময়ের সাথে বেগের পরিবর্তন হবে তখন সেই বস্তুটিতে কি হবে, একটা ত্বরণ থাকবে, ত্বরণ সৃষ্টি হবে। সেই ত্বরণটা যদি বিদ্যমান থাকে তাহলেই সেটা হবে অজড় প্রসঙ্গ কাঠামো, এবং নিউটনের গতি সূত্রটি কি হবে না, প্রযোজ্য হবে না। ঠিক ওই কথাটাই লেখা আছে এখানে যে যে সকল প্রসঙ্গ কাঠামোতে ধ্রুব বেগে গতিশীল নয় অর্থাৎ ত্বরণ বিদ্যমান এবং নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না তাদেরকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। এরপর লাস্টে লেখা আছে যে ঘূর্ণয়নশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয়। ঘূর্ণয়নশীল প্রসঙ্গ কাঠামো কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো নয়। কিভাবে? দেখো কোনো ঘূর্ণয়নশীল যদি কোনো বৃত্তাকার জিনিস তার হচ্ছে ধ্রুববেগে গতিশীল থাকলেও কিন্তু তার দিক পরিবর্তন হয়, বেগ কিন্তু ভেক্টর রাশি, তাই হচ্ছে এটি জড় প্রসঙ্গ কাঠামো নয়। এটি ধ্রুববেগে থাকতে হবে সরলরৈখিকভাবে, তাহলেই হচ্ছে এটি জড় প্রসঙ্গ কাঠামো হবে। তো আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম। এখন আমাদের টপিক হচ্ছে মাইকেলসন ও মরলের পরীক্ষার ফলাফল। মাইকেলসন এবং মরল দুই বিজ্ঞানী কি করেছে, মাইকেলসন মরল হচ্ছে পরীক্ষা করেছে, এবং পরীক্ষায় কি দেখা গেছে? পরীক্ষায় দেখা গেছে যে এই মহাবিশ্বে ইথা বলতে কোনো কিছুই নাই। আসলে আদি, এটা যেহেতু অধ্যায়টাই হচ্ছে কি আধুনিক পদার্থবিজ্ঞান, এটাতে বিভিন্ন পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে
আগে ধারণা করা হতো যে মহাবিশ্বে পুরোটাই ইথার দিয়ে আর কি পুরোটাই বিস্তৃত, কিন্তু মোরল এবং মাইকেলসন যখন পরীক্ষা করেন তখন দেখেন যে এই মহাবিশ্বে ইথার বলতে কোনো কিছুই নাই। ঠিক আছে, এরপর 2 নম্বর পরীক্ষা করে ফলাফল পান যে আলোর বেগ ধ্রুব। মানে কি, আলো যে সূর্য থেকে ঠিক পৃথিবীতে যে বেগে পৌঁছা থাকে অর্থাৎ 3.3 × 10⁸ মিটার সেকেন্ড বেগে যে পৌঁছায় এটা কিন্তু ধ্রুব। এটা সবাই জানি, আমরা আগেও পড়েছি ফার্স্ট পার্টে। ঠিক সেরকমভাবে এটি কোনো হচ্ছে কি গতির ওপর নির্ভর করে না, পর্যাবৃত্তি গতি হোক অথবা যে কোনো গতি হোক, এটি সেরকম কোনো গতির ওপর কি করে না, নির্ভর করে না। কোনো মাধ্যমের বা উৎস বা পর্যবেক্ষক অথবা প্রসঙ্গ কাঠামোর গতির উপর নির্ভরশীল করে না। এটি একবার কি ধ্রুব মানে জানো একবারে নির্দিষ্ট। তারপর হচ্ছে গ্যালিলিও যে সঠিক মানে যে রূপান্তর সমীকরণ দিয়েছে সেটি সঠিক নয়। গ্যালিলিওর এটা আমরা পরে দেখতে পারবো পরের পেজে। গ্যালিলিও রূপান্তরের সমীকরণটি মানে সঠিক নয়, এটা আমরা পরের পেজে দেখতে পাবো। তাহলে এরপর আসতেছে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণকে গ্যালিলিও রূপান্তর বলে। এটি কিন্তু সঠিক নয়। যে গ্যালিলিও বলছিলাম, গ্যালিলিওর সমীকরণ দিয়ে দিয়েছে, এখানে বলছে পরস্পরের সাপেক্ষে মানে কি একজন প্রসঙ্গ কাঠামো এবং আরেকজন হচ্ছে কি অবস্থান একজন প্রসঙ্গ কাঠামো কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যে যার সাপেক্ষে কি করা হয়, কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কিন্তু প্রসঙ্গ কাঠামো বলে। এখানে বলছে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে একজনের সাপেক্ষে আরেকজন যে ধ্রুববেগে যে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর মধ্যে যে স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণকে গ্যালিলিও রূপান্তর বলে। এরপর গ্যালিলিও রূপান্তরের সমীকরণগুলো আমাদের শো করা হয়েছে। আমরা গ্যালিলিও রূপান্তরের সমীকরণ হচ্ছে শুরুতে এটা দুটি গ্রাফ আর কি, দুটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেখতে পাই যে এই প্রসঙ্গ কাঠামো, এটা একটা প্রসঙ্গ কাঠামো, এটার একটা প্রসঙ্গ কাঠামো। এখানে এর সাপেক্ষে হচ্ছে এর বেগ হচ্ছে কি x ড্যাশ, এবং এর সাপেক্ষে এর বেগ হচ্ছে, দেখো যদি t সময়ে এই প্রসঙ্গ কাঠামোটি x মিটার দূরত্ব অতিক্রম করে, ঠিক সেই সময় এই প্রসঙ্গ কাঠামোটি x ড্যাশ দূরত্ব অতিক্রম করবে। কি বললাম, যে যদি t সময়ে এই প্রসঙ্গ কাঠামোটি x মিটার দূরত্ব অতিক্রম করে, ঠিক সেই সময়ে এই প্রসঙ্গ কাঠামোটি x ড্যাশ পথ অতিক্রম করবে। এবার দেখো এই প্রসঙ্গ কাঠামোটা যেহেতু t সময়ে v বেগে গতিশীল হয়ে এই দূরত্ব অতিক্রম করে, সেহেতু আমরা জানি s = vt। সেজন্য এই যে s = এই যে vt, এই সূত্রটি বসাতে পেরেছি। এরপর এই যে সমীকরণ x ইনভার্স x - vt, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে যে x মানে কি এখান থেকে পুরোটাই হচ্ছে কি x, এটা হচ্ছে পুরোটাই x এবং এটুকু x ইনভার্স। এই x ইনভার্সটা আমরা কিভাবে নির্ণয় করব? এই x ইনভার্সটা নির্ণয় করতে হলে আমাদেরকে পুরোটার থেকে নিশ্চয়ই এটা বাদ দিতে হবে, অবশ্যই। সেই জন্য আমরা x ইনভার্স = x - vt। ঠিক একইভাবে y ইনভার্স y এবং z ইনভার্স z। দেখো এটা কেন আমরা শুধু z ইনভার্স z x y ইনভার্স y দেখালাম, কারণ দেখো y অক্ষ বরাবর কোনো পরিবর্তন হয়নি, শুধু x অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে, আর z অক্ষ বরাবর কোনো কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু x অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে। y এবং z এটা কিন্তু হচ্ছে নির্দিষ্ট আছে। এরপর গ্যালিলিও রূপান্তর সমীকরণটি সিম্পলিফাই করে হচ্ছে x কে আমরা হচ্ছে এই যে 1 নম্বর সমীকরণটাকে অন্তরীকরণ করে পাচ্ছি যে x ইনভার্স, দেখো x কে যদি কি করি সরণকে অন্তরীকরণ করলে তোমরা সবাই জানো যে বেগ পাওয়া যায়, ঠিক এই যে বেগটা পাইছি, এবং এই x কিন্তু হচ্ছে কি সরণ, এটা কিন্তু আসলে কি সরণ না, t সময়ে যেটুকু দূরত্ব অতিক্রম করে সেটা সরণ না, ঠিক সেরকম x
আবার এখানে হচ্ছে এক্সকে অন্তরীকরণ করলে হচ্ছে ভি পাই। এখানে দেখো এক্স ড্যাশকে অন্তরীকরণ করলে ভি ড্যাশ পাই, কিন্তু এক্সকে অন্তরীকরণ করে পাই ভি এক্স। এবং ভিটি টি এর সাপেক্ষে যেহেতু আমি অন্তরীকরণ করতেছি তাহলে কি টি উঠে যাবে এবং শুধু ভিটি থেকে যাবে। এইখানে ঠিক এইরকমভাবে এই দুইটা সমীকরণকে কি অন্তরীকরণ করে বসানো হয়েছে। তারপরে হচ্ছে লরেন্সের রূপান্তর সমীকরণ। বিজ্ঞানী লরেন্সের সমীকরণগুলো আমরা মুখস্থ করে নেব, যে এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার, এবং ওয়াই ইনভার্স ইকুয়ালস টু ওয়াই, এবং জেড ইনভার্স ইকুয়ালস টু জেড ড্যাশ ইকুয়ালস টু জেড, এবং টি ড্যাশ ইকুয়ালস টু টি মাইনাস ভি ডিভাইডেড সি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এরপর লরেন্সের যে বিপরীত সমীকরণগুলো এগুলো আমরা দেখব। বিপরীত সমীকরণগুলো হচ্ছে লরেন্সের বিপরীত সমীকরণ এক্স ইকুয়ালস টু, এখানে দেখো শুধু মনে রাখার জন্য আমি একটা টেকনিক তোমাদেরকে বলিয়ে দিতে পারি, শুধু আগে একটু বুঝিয়ে দিই, দাঁড়াও। এক্স, এখানে এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স কি বলছে প্লাস বিটি, এটা হচ্ছে লরেন্সের বিপরীত সমীকরণ। ঠিক আছে, এখন দেখো x equals to x dash plus vt divided root over 1 minus v square divided c square, এবং y equals to y inverse, z equals to z inverse, t equals to t inverse plus t dash plus bx divided c divided root over 1 minus v square divided c square। ঠিক আছে, এরপর হ্যাঁ তোমাদের বলছিলাম যে এগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিতে পারি। টেকনিকটা হচ্ছে দেখো এখানে এক্স ড্যাশ, এখানে এক্স ড্যাশ মানে লরেন্সের যেটা আসল সমীকরণ, এখানে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স প্লাস ভিটি, শুধু পরিবর্তন কোথায় হয়েছে দেখো, এক্সের জায়গায় এক্স চলে আসছে এক্স ড্যাশের জায়গায়, আর হচ্ছে এক্স ড্যাশের জায়গায় এক্স চলে আসছে, আর এখানে মাইনাসের জায়গায় প্লাস এসেছে, বাস এটুকুই পরিবর্তন, আর কোনোটুকুই পরিবর্তন। আর এখানে টি এর ঠিক একইভাবে টি এরও ওই একইভাবে পরিবর্তন হচ্ছে। এখানে দেখো টি এর পরিবর্তনটা টি ইনভার্সের জায়গায় টি এর জায়গায় টি ইনভার্স এবং টি ড্যাশ, আর হচ্ছে টি ড্যাশের জায়গায় টি। ঠিক আছে, এইভাবেই মানে পরিবর্তনটা হয়েছে, আর কোনো সেরকম কোনো পরিবর্তন হয় নাই। এরপর দেখো পর্যবেক্ষক, মানে সময়ের আপেক্ষিকতা বা কাল প্রসারণ বা দীর্ঘায়ু আমাদের টপিক। এরপরের টপিক পর্যবেক্ষক বা যা পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে কি সম্পর্ক। পর্যবেক্ষক এবং যা পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে সময়ের কি পরিমাপে যে ভিন্নতা, পরিলক্ষিত মানে উল্লেখ হয় তাকে সময়ের আপেক্ষিকতা বলে। অর্থাৎ কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থা সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী, মানে দুটি পর্যবেক্ষক এদের সাপেক্ষে দুটো পর্যবেক্ষক এদের সাপেক্ষে একটির সাপেক্ষে আরেকটির হচ্ছে একটি স্থির এবং আরেকটি গতিশীল হয়, একটির সাপেক্ষে আরেকটি যে সময়ের যে পার্থক্য সেটা বলছে যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থা সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী সময় ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় সংঘটিত ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী সময় ব্যবধানের চেয়ে বেশি হবে। মানে তারা দুইটি পর্যবেক্ষকের সাপেক্ষে যে পরিমাপটা করছে এদের যে সময়ের ব্যবধান, এটা যদি গতিশীল অবস্থায় পরিমাপ করে যে ব্যবধানটা পায় তার থেকে, মানে যদি স্থির অবস্থায় সংঘটিত দুটি ঘটনার সময়ের যে পরিমাপটার হচ্ছে ব্যবধানটা পাই সেটা হচ্ছে যেটা গতিশীল অবস্থায় থাকবে, যেটা গতিশীল অবস্থায় থাকবে তার চেয়ে স্থির অবস্থায় যে ঘটনাটা সংঘটিত হবে তাদের সময় ব্যবধান বেশি হবে। তাহলে কোনটা বেশি হবে? স্থির অবস্থায় সময় ব্যবধানটা বেশি হবে। ঠিক এটা দিয়ে আমাদের ম্যাথ আছে সামনে। তো চলো শুরু দেখা যাক। স্থির অবস্থায় এস কাঠামোর কাল, স্থির অবস্থায় এস কাঠামোর কাল কি T1, এবং স্থির অবস্থায় এস ড্যাশ কাঠামোর কাল হচ্ছে কি T1। এই যে এখন দেখো এই এস কাঠামোটার হচ্ছে সময়, এস কাঠামোর কাল হচ্ছে T এবং এস ড্যাশ কাঠামোর কাল কি T1। ঠিক আছে, এরপর গতিশীল অবস্থায় এস মানে স্থির অবস্থায় এগুলোর
কাল, এবং গতিশীল অবস্থায় এর কাল হচ্ছে কাঠামোর কাল হচ্ছে T2 এবং গতিশীল অবস্থায় ড্যাশের কাল হচ্ছে T2 ড্যাশ। এরপর দেখো T ড্যাশ কাঠামোতে সময় ব্যবধান, মানে T ড্যাশ কাঠামোটাতে যে সময়ের ব্যবধান সেটা হচ্ছে T নট ইকুয়ালস টু T2 মাইনাস T1, এবং S কাঠামোতে বলছে S ড্যাশ কাঠামোতে সময় ব্যবধান এবং S কাঠামোতে প্রথমে কাঠামোতে সময়ের যে ব্যবধান সেটা বলছে T2, মানে গতিশীল থেকে স্থির। এখন T2 মাইনাস T1, টি এর যে লরেন্সের বিপরীত সমীকরণটা আমরা পাই সেটা আমরা বসিয়ে দিয়েছি যে টি ইকুয়ালস টু টি ইনভার্স T2 ইনভার্স, তারপর হচ্ছে T2 ড্যাশ প্লাস ভি এক্স ড্যাশ ডিভাইডেড সি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস T1 ড্যাশ প্লাস বি এক্স ড্যাশ ডিভাইডেড সি স্কোয়ার ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা এই দুইটা লসাগু করে দিতে পারি। এই দুইটা যখন লসাগু করলাম তখন হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ করলো 1 এবং এটা পুরোটা আর কি বসে গেল। এখন এই যে এটা আর এটা কাটা দেবে, কারণ এটা মাইনাস প্লাসে কাটা দেবে, তাহলে T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ, এবং এটা আমরা কোথায় পড়েছি দেখো এই জায়গায় T2 ড্যাশ মাইনাস T1 ড্যাশ ইকুয়ালস টু কত T নট। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে কি বসাই দিলাম ইকুয়ালস টু, এখন অতএব T ইকুয়ালস টু T নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। ওকে, আজকে আমরা এতটুকুই পড়ি এবং এরপরে আমরা হচ্ছে পরের পার্টে দৈর্ঘ্য অভিজ্ঞতা, বিভিন্ন অভিজ্ঞতা এগুলো পড়তে হবে। তো আমরা অল্প অল্প করে নোটটা নিলাম। তো পরের বারে দেখা হবে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।